anything that I said or mentioned about Qualcomm is 40, 50, $60,000 per year. I don't represent Qualcomm. Hello everyone, hope you guys are doing really well. এবং আজকে শর্ট স্টোরিজে আমাদের সাথে কানেক্টেড আছে মাহিন ভাইয়া, obviously, and one of the youngest Bangladeshis to work for Qualcomm, right? He joined Qualcomm at the age of 22. So at first আমরা Qualcomm এর ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাবো, and later we will get into about yourself. Hi everybody, thanks for inviting me to your show. I really appreciate that. So Qualcomm এর ব্যাপারে যদি কিছু বলতে চাই, Qualcomm is one of the high-tech companies here in the US, headquartered in San Diego. So আমরা mostly হচ্ছে হলো processors নিয়ে কাজ করি. Just যদি দুইটা তিনটা business unit-এর কথা বলি, like আমরা primarily mobile phone নিয়ে কাজ করি, automotive নিয়ে কাজ করি, আর হচ্ছে হলো IoT নিয়ে কাজ করি, যেখানে আমি আপাতত কাজ করছি। So মোবাইলের ব্যাপারে হচ্ছে হলো সবাই probably Snapdragon লাইনআপটা চিনে। So Snapdragon হচ্ছে হলো mobile one of the products as the processor, and Snapdragons are also used in IoT. Snapdragon products are also used in automotive. So that's what they do, and I work as a hardware engineer for the IoT business unit. Okay, so if we try to get into a bit, deep about Snapdragon or Qualcomm, both, that কিভাবে এটা কাজ করতেছে and what is your role, obviously, as a hardware engineer, so it will help us, please. আচ্ছা আচ্ছা, সো আমরা যদি জিনিসটা ব্রেক ডাউন করি যে আচ্ছা আসলে স্ন্যাপড্রাগন প্রোডাক্ট লাইনআপটা কি, এন্ড দেন আমি কিভাবে স্ন্যাপড্রাগন বা আমি কিভাবে কোয়ালকমের কোনো বিজনেস ইউনিটে কাজ করি। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে হলো স্ন্যাপড্রাগন কি। স্ন্যাপড্রাগন হচ্ছে হলো একটা লাইন আপ অফ প্রসেসরস। অ্যাপেলের আইফোনে যেরকম থাকে যে A12 A13 বায়োনিক চিপ, স্যামসাং এর ক্ষেত্রে হতে পারে হচ্ছে হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 বা স্ন্যাপড্রাগন 7। সো দ্যাট ইজ দ্য প্রসেসর। প্রসেসরটা হচ্ছে হলো it's the same definition as a computer processor. It's the central processing unit. So একটা ফোন বা একটা মোবাইল ডিভাইসের মেইন যে কম্পিউটিং পাওয়ার, প্রসেসিং পাওয়ার, এটা সিপিইউ থেকে আসে, এন্ড এই সিপিইউটার নাম হচ্ছে হলো গিয়ে স্ন্যাপড্রাগন। ডিফারেন্ট লাইনআপস আছে, যেরকম 7 8 9 হোয়াটএভার, 9 এখনো আসে নাই, বাট 7 8 7 প্লাস হোয়াটএভার হোয়াটএভার। সো এটা হচ্ছে হলো স্ন্যাপড্রাগন। এখন আমি হচ্ছে হলো কোয়ালকম বা স্ন্যাপড্রাগনের কোন জিনিসটায় কাজ করি। সো আমি হচ্ছে হলো কোয়ালকমের যে আইওটি বা ইন্টারনেট অফ থিংস, যেটার আন্ডারে রোবোটিক্স পড়ে বা ড্রোনস পড়ে, বা কানেক্টেড ক্যামেরা, এই জিনিসটা কাজ করে, আমি হচ্ছে হলো এই সেগমেন্ট, এই বিজনেস ইউনিটের আন্ডারে কাজ করি। আমার রোল হচ্ছে হলো হার্ডওয়্যার অ্যাপ্লিকেশনস ইঞ্জিনিয়ার। সো আমার কাজ হচ্ছে হলো দ্য ওভারঅল ইন্টিগ্রেশন অফ দ্য প্রোডাক্টস অর যে এন্ড প্রোডাক্টটা থাকবে, এন্ড প্রোডাক্টের মধ্যে যে কম্পোনেন্টস থাকবে, ওইটার ওভারঅল ইন্টিগ্রেশন এনশিওর করা। সো একটা এক্সাম্পল হইতে পারে যে কি দেওয়া যায়, যে ঠিক আছে, একটা একটা ড্রোন ফর এক্সাম্পল। একটা ড্রোনে হচ্ছে হলো কথার কথা 5টা ক্যামেরা থাকবে, মোটর থাকবে অনেকগুলা, অনেকগুলা জিপিআইও ইউজ হবে, এটা হবে সেটা হবে, ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সর থাকবে। সো এটা যদি একটা এন্ড প্রোডাক্ট হয়, আমার কাজ হচ্ছে হলো এনশিওর করা যে কোয়ালকমের যে প্রসেসর যাবে, ওই প্রসেসরের সাথে হচ্ছে হলো ওদের যতগুলা ক্যামেরা থাকবে বা যতগুলা সেন্সর থাকবে বা যত যে র্যামটা থাকবে বা হোয়াট এভার, যেটা ওয়াইফাই চিপ, ব্লুটুথ চিপ, যেটা যেটা লাগবে, ওইটার যে প্রপার ইন্টিগ্রেশন হচ্ছে কিনা, ওইটা হচ্ছে হলো এনশিওর করা। এন্ড দেন ইভেন্চুয়ালি যখনকার প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ হয় বা যখনকার টেস্টিং এর সময় থাকে, ওই সময় হচ্ছে হলো ওদেরকে সাপোর্ট দেওয়া, যে ঠিক আছে এইখানে ভুল হচ্ছে, এইখানে এই জিনিসটাতে সমস্যা হচ্ছে, পাওয়ার ঠিকভাবে যাচ্ছে না বা র্যাম ঠিকভাবে কাজ করতেছে না, এই জিনিসগুলা ওভারঅল মেক শিওর করা হচ্ছে হলো আমার পার্ট অফ দ্য রেসপন্সিবিলিটি। Okay, nice. So Snapdragon, obviously, you can say very, very major part of the world of Android, except Samsung, right? যে কি ব্র্যান্ডের সাথে বা অ্যান্ড্রয়েডের ওয়ার্ল্ডে এমন কোন কোম্পানির ব্যাপারে আপনি যদি শেয়ার করেন। আর কি ব্র্যান্ড, দ্য নোন ব্র্যান্ডস দ্যাট উই নো যে স্ন্যাপড্রাগন ইউজ করে। সো কোয়ালকমের ওয়ান অফ দ্য পলিসিস হচ্ছে হলো স্ন্যাপড্রাগন এভরিওয়্যার। হ্যাঁ, সো উইথ দ্যাট বিং সেড, আর যে ব্র্যান্ড আছে নোন, যেগুলো আপনি হয়তো বা চিনতে পারেন, সেটা হচ্ছে হলো, যদি শুধু সেলফোনের কথা চিন্তা করি বা মোবাইলের কথা চিন্তা করি, সেটা হচ্ছে হলো অপো আছে, শাওমি আছে, অবভিয়াসলি স্যামসাং এর কথা আপনি বলেছেন। আহ, তাছাড়া আর কি, তাছাড়া আমার মাথায় তেমন একটা আসতেছে না, বিকজ আমি মোবাইল রিলেটেড কাজ করি না, বাট আমি জানি যে এই দুই তিনটা মেজর ব্র্যান্ড গুলা মোটামুটি স্ন্যাপড্রাগন ইউজ করে। বাট স্ন্যাপড্রাগন ফর আইওটি যদি আমরা চিন্তা করি, বা স্ন্যাপড্রাগন ফর সিএসএস, কানেক্টেড স্মার্ট সিস্টেম, সেটাতে হচ্ছে হলো, ভাবেন যে
ওই যে পিছের যে ভ্যাকুয়াম ক্লিনার, রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার দেখা যাচ্ছে বা রুম্বা আই রোবট, ওইটা হচ্ছে হলো কোয়ালকমের প্রসেসর। তারপরে all the sound bars, all the video bars by Creston or Poly or HP, এগুলা হচ্ছে হলো সবগুলাই হচ্ছে হলো পাওয়ার্ড বাই স্ন্যাপড্রাগন। তাছাড়া হচ্ছে হলো কোয়ালকম পাওয়ার যে নতুন উইন্ডোজ ল্যাপটপ যেগুলো আছে, যেরকম সারফেসের আই থিঙ্ক গো আর কোনো একটা বোধহয় পাওয়ার্ড বাই কোয়ালকম প্রসেসর। আই ডোন্ট নো ওরা ওইটা স্ন্যাপড্রাগন লেবেল করতেছে কিনা, বাট দ্যাটস পাওয়ার্ড বাই কোয়ালকম। So these are kind of some of the products that you probably are aware of, have seen. Um, so yeah, there is that. And even in the places where it's not advertised as Chatika said, as Snapdragon powered, there can be many instances যে at least Qualcomm এর chip আছে কোনো একটা। হ্যাঁ, so that can also happen. Anything that I said or mentioned about Qualcomm is totally my personal opinions and ideas about Qualcomm. Qualcomm has nothing to do with this conversation, and I don't represent Qualcomm in any way, shape, or form. Yeah, right. এই জন্য আমার কোয়েশ্চেনটা করা, or I wanted to know, a bit deeper, because as Qualcomm ব্যাকএন্ডে কাজ করতেছে, আমাদের মধ্যে অনেকেই জাস্ট পপুলার হুম, ব্র্যান্ডস গুলা বা যে আমরা রেগুলার লাইফে যেগুলো মার্কেটিং দেখতেছি, উই জাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট, আর আমরা এটা ব্যাপারে অ্যাওয়্যার। সো দ্যাট ওয়াজ দ্য right. রিজন। সো ওকে, Yeah. এখন আমরা যদি আপনার জার্নির একবারে স্টার্টিং এ চলে যাই, বিকজ রাইট নাও ইউ আর ইন ইউএসএ তে বসেই কাজ করা হচ্ছে, আমরা এক্সপিরিয়েন্সটা শুনতেছি। সো ইউ হ্যাভ পাসড আউট ফ্রম এনডিসি, রাইট? 2018, ওকে। Right. সো আমরা যদি 2018 টাইমটায় কথা বলি, ইউ হ্যাভ জাস্ট ফ্রেশ, ওকে, কমপ্লিটেড ইউর এইচএসসি, এবং হোয়াট হুম, ওয়াজ ইউর থট প্রসেস যে ওই আচ্ছা টাইমটায় হোয়াট টু ডু উইথ লাইফ, হোয়াট ওয়াজ ইউর থট প্রসেস? আচ্ছা, থট প্রসেসটা 2018 টাইম ফ্রেমে না, 2018 টাইম ফ্রেমে তো আমি অলরেডি চলে আসছি এখানে। 18 এইচএসসি ছিল, বাট আমি জাস্ট বলি তাহলে বোঝা যাবে জিনিসটা। সো থট প্রসেসটা 2016-17 ওই টাইম ফ্রেমটাতে, হ্যাঁ, যে তখন আমি চিন্তা করছি যে ঠিক আছে, আমার যদি 2018-তে এইচএসসি হয়, অবভিয়াসলি তারপরে তো বাংলাদেশে যদি থাকি তাহলে অ্যাডমিশনস এর এক্সাম দেওয়া লাগবে, হ্যাভ টু প্রিপেয়ার এন্ড সো অন এন্ড সো ফর্থ। সো 2000 মানে থিঙ্কিং ফ্রম 2017 অনওয়ার্ডস, সো আমার হচ্ছিল নেক্সট ইয়ার এইচএসসি। সো আমি যখন এনডিসি তে ছিলাম তখন এনডিসি তে একটা এক্সাম হয়, আই থিঙ্ক এটা সবখানেই হয়, যে টেস্ট এক্সামটা হয়, হ্যাঁ। সো টেস্ট এক্সাম হচ্ছিল সামওয়্যার ডিসেম্বর ফার্স্ট উইক টাইম ফ্রেমে। সো থট প্রসেসটা ছিল এটা, যে যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম, যে মানে আই ওয়ান্টেড টু প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিং ইন দ্য হাইয়েস্ট ফিল্ড, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। সো ওইটা যদি আমার করতে হয়, তাইলে চান্সেস আর বাংলাদেশে থেকে আসলে ওইটা খুব একটা ভালোভাবে করা যাবে না, বা গেলেও আই ডোন্ট নো আমি কতখানি করতে পারতাম। সো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যদি আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি তাইলে ব্যাপারটা কেমন হয়। সো তখন জাস্ট রিসার্চ করা শুরু করলাম যে ঠিক আছে কোন ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং দিবে বা স্কলারশিপ দিবে, যে সো দ্যাট আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনাফ মানি, বা টাকা পয়সা ওই সময় স্পেন্ড করার সিচুয়েশনও ছিলাম না। সো তখন থেকে হচ্ছে হলো যে রিসার্চ করা শুরু করি যে আসলে প্রসপেক্টটা কি। কারণ যেটা আমি বললাম যে আমার আই ওয়াজ সেট যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো এন্ড আমি ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিস করবো। সো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কি কি ছিল, এন্ড গিভেন দ্যাট দে উইল হ্যাভ অল দ্য মানি এন্ড স্কলারশিপ সো অন এন্ড সো ফর্থ। সো তখন থেকে জাস্ট ভার্সিটি রিসার্চ করা শুরু করলাম, এন্ড দেন এসএটি দেওয়া লাগতো, এসএটি দিলাম। তারপরে টোফেল বা আইএলটিএস এগুলো যেগুলো দেওয়া লাগে রেগুলার, ওগুলা দিলাম। এন্ড দেন ওগুলা দেওয়ার পরে আহ, যেটা হইলো যে অফার লেটার চলে আসছিল, আই থিঙ্ক বাই ডিসেম্বর অর জানুয়ারি, আই ফিল লাইক, না নাকি ফেব্রুয়ারি, ইদার ওয়ান অফ দোজ টাইম ফ্রেমস। এন্ড এইচএসসি ছিল হচ্ছে হলো আমার মার্চ বা এপ্রিলের দিকে। সো আই হ্যাড দি অফার ইভেন বিফোর দ্য এইচএসসি হ্যাপেন, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক দ্য থট প্রসেস, যে মানে অবভিয়াসলি যে গোলটা ছিল বা যে ডিসিশনটা নিয়েছিলাম, লাইক আই জাস্ট সলিডিফাইড মাইসেলফ যে আই উইল স্টিক টু দ্য ডিসিশন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। সো জাস্ট অ্যাক্টেড আপন ইট, লেটস জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে। Very nice. So clarity played a great role. Obviously, we have to শিওর, admire. So শিওর। এখন আমরা ট্রাই করব যে একটু পেছন থেকে সামনে যাওয়ার, রাইট? যে slowly we will jump towards from 2016-17 to as of now 2023. So NDC তে থাকা অবস্থায় you were connected with more or less extracurriculum activities, right? Competitions, Olympiad. So ওই টাইমের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, যে how it shaped বা later লাইফে ডিসিশন গুলা মেক করায়। অনেস্টলি, আচ্ছা, লেট মি বি অনেস্ট, আমার এই জিনিসগুলোর কথা আসলে অনেস্টলি মনে নাই। সো লেটস জাস্ট স্কিপ দিস কোয়েশ্চেন Okay, এন্ড okay, sure. সরি অ্যাবাউট দ্যাট ম্যান, আমার এই টাইমটা একদমই মাথায় নেই, লাইক টোটালি ব্ল্যাঙ্কড আউট। Okay, no worries.
Yeah. সো অ্যাজ হচ্ছে এইচএসসি এর আগে থেকেই আপনার কাছে অফার লেটার ছিল, ইউ ওয়ার প্রিপেয়ার্ড যে না, আই উইল হুম মুভ টুয়ার্ডস ইউএস ফর প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ারিং। সো হুম এখানে আমরা যদি একটু আসি যে এই যে প্রসেসটা হতে পারে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস, এইচএসসির আগে ইউ হ্যাড অফার লেটার, এটা কন্ডিশনাল ছিল নাকি নন কন্ডিশনাল, আমরা যদি এখানে একটু ডাইভ করতে চাই। yeah. So basically, yes, you are right. আমার অফার হচ্ছিল এইচএসসি দেওয়ার প্রায় মাসখানেক আগে মোটামুটি রেডি ছিল। কন্ডিশন এটা ছিল যে আই থিঙ্ক যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট ছিল, মানে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ডে ছিলাম না, মানে আমি এইচএসসি দিছি, নট এ লেভেলস অর আইবি হোয়াট এভার, ওগুলো দেই নাই। সো অবভিয়াসলি দে ওয়ার নট সুপার ওয়েল অ্যাওয়্যার অফ হাউ দ্য এক্সাম ওয়ার্কস বা কি হয় না হয় হ্যান ত্যান। সো ওদের কোনো ডিটেইলড ইয়ে ছিল না যে ঠিক আছে তোমার এই সাবজেক্টে এ পাইতে হবে, এই সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, হ্যান ত্যান অমুক তমুক, এরকম ছিল না। দে এক্সপেক্টেড যে হ্যাঁ হাই স্কুল আমার শেষ হইতে হবে, হাই স্কুল লিভিং সার্টিফিকেট দেখাইতে হবে যে ঠিক আছে আমি হচ্ছে হলো হাই স্কুল এট দ্য এন্ড অফ দ্য ডে শেষ করছি। হাই স্কুল মানে হচ্ছে হলো ক্লাস 9 10 11 12, বাংলাদেশে যেটা এসএসসি এইচএসসি এটাকে এখানে হাই স্কুল বলে আর কি। সো মানে নাইন, তখন 9 10 তো না, তখন 11 12, হ্যাঁ। সো তখন 11 12 যে আমি কমপ্লিট করছি বা এইচএসসি যে আমি দিছি, ওইটার ইভেনচুয়ালি আমার সার্টিফিকেট প্রায় এক দেড় দেড় 2 বছর পরে বোধহয় চাইছিল যে ও তুমি যে পরীক্ষা দিছিলে ওইটার কি হয়েছে। সো ওইটা বোধহয় এক, হ্যাঁ 1 থেকে 1.5 বছর পরে ওরা চাইছিল। বাট বাট আই ডোন্ট রিমেম্বার যে এটা কোনো হার্ড এন্ড ফাস্ট বা এটা কোনো মানে খুব গ্লোরিফাইড কোনো জিনিস ছিল কিনা, আমার এটা এরকম আসলে মনে পড়ে না। বাট বাট ইভেনচুয়ালি লাগছিল, হ্যাঁ ইভেনচুয়ালি অবভিয়াসলি এইচএসসি যে কমপ্লিট করছি এটার একটা প্রুফ তো দেওয়াই লাগছিল। সো অলরেডি আমরা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস অর ইউএসএ যে ইউ ক্যান সে ভিশন অর যে প্ল্যান, এটার ব্যাপারে মোরলেস জেনে ফেলছি। এখন আমরা হুম আসবো অ্যাপ্লিকেশন প্রসেসটার ব্যাপারে জানতে, বিকজ আমরা যেহেতু অলরেডি কথা বলে ফেলছি যে এইচএসসির আগে ইউ হ্যাড দ্য অফার্স, রাইট, ইউ হুম ওয়ার ক্লিয়ার যে এটা আমার নেক্সট স্টেপ। সো যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই যে প্রিপারেশনটা, you have shared about TOEFL, you shared about SAT, right, IELTS, হুম এবং লেটার ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করা, বিভিন্ন লেটার্স লেখা, এর যদি ইনসাইটস গুলো আমরা একটু জানতে চাই। আচ্ছা। সো যতখানি আমার মনে পড়ে বা যতখানি এখন আমি জানি, এখন প্রসেসটা সম্ভবত একটু একটু ডিফারেন্ট, মানে কিছুটা হয়তো বা ডিফারেন্ট ওরা করেছে, হ্যাঁ। সো আমার সময় যেটা ছিল সেটা হচ্ছে হলো যে ফার্স্টে ওই যে কমন অ্যাপ নামে হচ্ছে হলো একটা পোর্টাল থাকে, তো কমন অ্যাপে হচ্ছে হলো কমন অ্যাপের এই কি কি সব ডিটেলস দেওয়া লাগে, লাইক ইউর পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটসেট্রা এটসেট্রা। সো কমন অ্যাপ ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস। অ্যান্ড কমন অ্যাপের মধ্যে হচ্ছে হলো একটা কমন এসে যায় আর কি, যে এসেটা হচ্ছে হলো থ্রু আউট অল দ্য ইউনিভার্সিটিজ ইউ অ্যাপ্লাই, ওই সব জায়গাতে হচ্ছে হলো ওই এসেটা যাবে, হ্যাঁ। সো কমন অ্যাপ এসে বলে ওইটাকে সম্ভবত। সো কমন অ্যাপ দিয়ে হচ্ছিল সব জায়গাতে অ্যাপ্লাই করতে হইতো, এন্ড আমি কমন অ্যাপ দিয়ে সব জায়গাতে মোটামুটি অ্যাপ্লাই করেছি। তারপরে হচ্ছে হলো যে এসএটি দেওয়ার যে বিষয়টা, সো এগুলো আর কি, মানে আই ডিভাইডেড দ্যাট ইনটু কাপল অফ ফেজেস আই গেস। সো ফার্স্টে কমন অ্যাপটা ছিল, তারপরে এসএটি ছিল। আমি আইএলটিএস বা টোয়েফল এর কথা বলেছি, কারণ হচ্ছে হলো ওই দুইটা দেওয়া লাগে ইউজুয়ালি। বাট আমার সময় দেওয়া লাগেনি। আমি জানি না সেম পলিসিটা এখনো আছে কিনা, যে যদি এসএটি রিডিং রাইটিং এর স্কোর যদি অ্যাবাভ সার্টেন থ্রেশহোল্ড থাকে তখন আর কি ওই রিকোয়ারমেন্টটা আসলে ওয়েভ করে দেয়, সো এটা তখন আর দেওয়া লাগে না। সো আমার গেছে ওইটা ওটা তখন দেওয়া লাগেনি ওই সময়। সো দ্যাটস দ্য হোল প্রসেস রিয়েলি। যে কমন অ্যাপের মধ্যে ভাবেন যে সব ইউনিভার্সিটি গুলো লিস্টেড থাকবে, ওইখানে কিছু ডিটেলস দেওয়া লাগবে, ইনক্লুডিং ইউর অ্যাকমপ্লিশমেন্টস, পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এটসেট্রা এটসেট্রা। তো ওইটা দেওয়ার পরে ও এন্ড এসেটা লিখতে হয়। এন্ড দেন ওইটা যখন আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন ওই ইউনিভার্সিটি স্পেসিফিক আবার কিছু এসে থাকে। সো ওই এসে গুলো আবার লিখতে হয়। তো আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, সো এটা আমাদেরকে নিজেদেরকেই লিখতে হয়েছিল। তো ওইগুলা দেওয়ার পরে তারপরে আহ আরো কি কি জানি আরো দেওয়া লাগে, আমার সঠিক খেয়াল নাই। বাট এগুলো আর কি মেইন জিনিসগুলা, যে ঠিক আছে কমন অ্যাপের ফুল পোর্টালটা, তারপরে এসএটি, এন্ড অনেকে আবার এসএটি সাবজেক্ট টেস্টও দেয়, যেটা আমিও দিয়েছিলাম ওই সময়। সো এই দুইটা এক্সাম দেওয়ার পরে ইউ জাস্ট সাবমিট অল অফ দ্যাট। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল এইড, ওইটার একটা আই থিঙ্ক একটা ইয়ে থাকে, পোর্টালের মতো থাকে। সো ওই পোর্টালে হচ্ছে হলো আরো কিছু ফাইন্যান্সিয়াল ডিটেলস হাবিজাবি এগুলো দেওয়া লাগে। সো ওগুলাও দিয়েছিলাম। তারপরে জাস্ট এগুলোর পরে আই ডোন্ট থিঙ্ক আর এক্সট্রা কিছু লাগে বা দরকার ছিল সে সময়। দ্যাট ওয়াজ 2017 উই আর টকিং অ্যাবাউট। সো আমার এক্স্যাক্টলি আর ওরকম খেয়ালও নাই। সো এগুলা হচ্ছে হলো গিয়ে
দ্য মেইন জিনিস, যে মানে অ্যাটলিস্ট ইউএস অ্যাডমিশনের জন্য। সো এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে আর মনে হয় না এক্সট্রা কিছু লেগেছিল। তারপরে তো ইন্টারভিউ হয়েছে। হ্যাঁ, আই রিমেম্বার আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম ওইখানে একটা ইন্টারভিউ ছিল। সো ইন্টারভিউটা দিলাম, এন্ড ইন্টারভিউ দেওয়ার পরে আই থিঙ্ক আর 1.5 মাস কি 2 মাস পরে হচ্ছিল ওরা ডিসিশন দিছে আর কি। ওকে, নাইস। সো ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি প্রেফারেন্সের ক্ষেত্রে, ওকে, হাউ ডিড ইউ রিসার্চ? Honestly speaking, আমার the biggest and the most important criteria was আমাকে কে টাকা দিবে। সিম্পল অ্যাজ দ্যাট, মানে স্ট্রেট টু দ্য পয়েন্ট। এখন মানে আমি যদি একটা ইউনিভার্সিটি অনেক ভালো হয় এবং আমার প্রোফাইলের সাথে অনেক ফিট করে, এভরিথিং ইন দ্য পারফেক্ট ওয়ার্ল্ড, ইটস দ্য পারফেক্ট ইউনিভার্সিটি। বাট ওরা যদি আমাকে কি বলবো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না দিত, প্রবলেম আমি ওখানে পড়তে পারতাম না। বিকজ অবভিয়াসলি you probably are aware যে ইউএসএ এডুকেশনের এক্সপেন্স ইজ ভেরি ভেরি হাই। উই আর টকিং লাইক 40, 50, 60,000 ডলার্স পার ইয়ার, যেটা বাংলাদেশের যে কোনো নর্মাল ফ্যামিলির ক্ষেত্রে অ্যাফোর্ড করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমার মেইন প্রায়োরিটি ছিল হলো যে কোন ইউনিভার্সিটি গুলা যে মানে ফুল 100% ফান্ডিং না দিলেও লাইক ক্লোজ টু ফুল ফান্ডিং দিবে, বা হিস্টোরিক্যালি ওরা দিয়ে আসছে, বা ওদের দেওয়ার পসিবিলিটি আছে। সো ওই টাইপের ইউনিভার্সিটি গুলো সবার আগে আমি সিলেক্ট করছি, যে ঠিক আছে এগুলো এগুলা গিয়ে টাকা দেয়। নাও সোর্ট দিস আউট, যে এরকম যদি 15-20টা থাকে, এখন এগুলাকে এখন 8টার মধ্যে ফানেল ডাউন করি, কিভাবে করা যায়। সো তখন তখন দেখেছিলাম যে আচ্ছা, এদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা কিরকম, বা এদের আহ, মানে জেনারেল স্টুডেন্টরা আউট অফ গ্রাজুয়েশন কিরকম কি করে, মানে কি ওদের ডেমোগ্রাফিক্স কিরকম, এটা ওইটা। আহ, এগুলাই আর কি দ্য মেইন প্রায়োরিটি। বাট as I said, just to wrap it up, honestly speaking, আমার জন্য just like financial aspect was the major aspect when I was looking for university. দ্যাটস রিয়েলি নাইস। এবং ক্ল্যারিটিটা Yeah. ইম্পর্টেন্ট, বিকজ ইউ ওয়ার অ্যাওয়্যার যে আমি কি করতে যাচ্ছি। হুম, এখন আমরা যদি এই পয়েন্টটায় আসি, দ্যাট হুম, ইউ, আই মিন ডিসাইডেড যে যে ইউনিভার্সিটি থেকে আমি ফান্ডিং আর স্কলারশিপ পাচ্ছি, অবভিয়াসলি আমি হুম, ওখানে যাব। এবং 5টা 10টা বা 15টা একটা লিস্ট ছিল। সো এখন হুম, এটা ডিসাইডের পর হাউ ইউ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ, বিকজ অবভিয়াসলি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে আর ওটা গেইন করতে ইউ হুম। হ্যাভ টু মিট সার্টেন ক্রাইটেরিয়াস, রাইট? নিজেকে প্রুভ করা, সো দ্যাট দে গেট কনভিন্সড। সো এই প্রিপারেশন প্রসেসটা কেমন ছিল? Again, the preparation process মানে it was not like a hectic process, যে বা খুব ডিটেইলড প্রসেস, যে এটার পরে এটা, অমুকের পর তমুকে, মানে মানে আমার প্রোফাইলটা মোটামুটি রেডি ছিল, যে মানে I had a list of things that I can offer, বা list of skills that I can bring myself with. So এখন এগুলার বাইরে আমি চাইলেও বেশি কিছু করতে পারতাম না। হ্যাঁ, তো এমন না যে আমি আসলে আহ, 1 মাসের মধ্যে এমন কিছু একটা আবিষ্কার করে নোবেল লরেট এরকম কিছু হইতে পারতাম না। সো আমার প্রোফাইলটা ওয়াজ অলরেডি দেয়ার, দ্য অনলি থিং দ্যাট আই হ্যাড টু ডু ইজ টু প্রেজেন্ট ইট ওয়াইজলি। হ্যাঁ, যে আমার কাছে যেগুলো ছিল, যে স্কিলই ছিল, obviously presentation is very important. So ওই জিনিসটা whether or not you are presenting it in the right way or the way that মানুষজন আর কি অ্যাপ্রিসিয়েট করবে। সো ওইটাই গিয়ে ওয়াজ আই থিঙ্ক দ্য বিগেস্ট থিং। হ্যাঁ, যে এখন যদি আর কি এক্সাম্পল দিই, আমি জানি না কোনো স্পেসিফিক এক্সাম্পল মাথায় আসবে কিনা, বাট যদি একটা কোনো এক্সাম্পল দিচ্ছি, এটা আমার না, আমি জাস্ট জেনারেল এক্সাম্পল দিচ্ছি। যদি কোনো একটা চ্যারিটেবল কাজ করে থাকেন আপনি, বা কোনো একটা ভাবেন যে একটা ইনিশিয়েটিভ নিলেন, যেখানে কোনো ধরনের চ্যারিটি হয়েছে বা কিছু একটা, হ্যাঁ, যে কিছু মানুষকে খাওয়ালেন বা কিছু একটা করলেন। সো how do you present that? So you can either just ব্লাইন্ডলি সে যে হ্যাঁ আমি এটা করছি, এটার জন্য সেটা হয়েছে, অর ইউ ক্যান প্রেজেন্ট ইট নাইসলি, যে আচ্ছা আমি এই জিনিসটা ইনিশিয়েটিভ নিছি, এখানে এতজন মানুষ ইনভলভ ছিল, এতগুলা মানুষকে ইম্প্যাক্ট করা হয়েছে, এটা ওইটা হ্যান ত্যান ডিটেইল, দেন জাস্ট বেসিকলি সেলিং ইয়োরসেলফ এট দ্যাট পয়েন্ট। সো ওই ওই জিনিসটাই গিয়ে আই থিঙ্ক আই স্পেন্ট মোস্ট অফ মাই টাইম ডুইং, যে জাস্ট দ্য প্রেজেন্টেশন পার্ট, যে যেটাই আছে যতখানি আছে জাস্ট হ্যাভ টু make it sound as if it's 10 times more. I'm not in like, don't scam, obviously. I don't support scamming or anything at all. It's just, you know, making sure যে যেটা আপনি অ্যাকচুয়ালি করেছেন সেটা আর কি মানুষ থ্রু এন্ড থ্রু বুঝে, যে আচ্ছা ঠিক আছে ও এই কাজটা করছে, এটার জন্য এটা হয়েছে, এন্ড এটসেট্রা এটসেট্রা। সো এটাই আর কি। ওকে, নাইস। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা করার জন্য একটা স্পেসিফিক রিজনও ছিল। সেটা হচ্ছে যে হুম, আমাদের অনেকের মধ্যে আর কমনলি এই জিনিসটা অনেক হুম, বেশি প্র্যাকটিসড হয়, যে আমি ডিসাইড করতেছি আজকে আমি অ্যাব্রডে যাব পড়তে আর ফর মাই জবস, এবং ওই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করি টু ওয়ার্ক অন আস।
সবাই কিন্তু আগে থেকে স্কিলড না, রাইট? যে একটা হুম। ডিসিশন মেক করার পর আর কিছু ডিসাইড করার পর উই স্টার্ট ওয়ার্কিং অন আস, এর একটা টাইম Yeah. ফ্রেমও লেগে যায়। বাট ইউ ওয়্যার অলরেডি প্রিপেয়ার্ড, এবং আপনার ক্ষেত্রে যেটা ফ্যাক্ট ছিল, টু প্রেজেন্ট ইউর সেলফ প্রপারলি। Well, that's one way to put it. মানে I agree যে আসলে যদি একটা, এবং শুধু বাংলাদেশে না, এটা সবখানে, যে যদি একটা কোনো গোল থাকে, ইটস নট নেসেসারিলি ট্রু যে আসলে আমি অলরেডি প্রিপেয়ার্ড, আমি হচ্ছে হলো এখন জাস্ট আই উইল জাস্ট অ্যাক্ট আপন দ্য গোল, এরকম সবসময় হয় না। এটা আসলে বললেই হলো না। সো আমার কেসে যেটা ছিল যে টাইম টাইমটা হচ্ছে হলো ওয়াজ আ ডিসাইডিং ফ্যাক্টর। হ্যাঁ, যে আমি যদি এখন চিন্তা করি যে ঠিক আছে, আমি ডিসিশন নিছি যে আমি এখন বাইরে পড়তে যাব, yes, there were many things যেগুলা impacted হইছে because I made that decision. Obviously তখন আমার নটরডেমে যে উইকলি কুইজ গুলা হইতো, ওইখানে বেশি পড়ার টাইম দিতে পারতাম না, ভালো নাম্বার আসতো না, বাট আই নিউ যে ঠিক আছে, এটা তো হবে, দিস ইজ সামথিং দ্যাট আই সাইন্ড আপ ফর। সো উইথ দ্যাট বিং সেড, যে হ্যাঁ মানে অনেক ডিসিশনসই হয় যখন একটা একটা কি বলবো, যে একটা ডিসিশন নেই, এন্ড দেন then I start preparing myself. But for me it was not like যে আমি 100% prepared ছিলাম, এমনও না। It was more like I just didn't have the time to afford যে আমি এখন I can make myself better. So I guess the point was ওই সময় যে যে যেটাই আছে ওইটাই, এর বেশি কিছু করার সময় নেই, বা এখন আমি কিছু করতে পারবো না। সো যেটা যতখানি করছি, যা করছি না করছি, এইটাই এখন জাস্ট জাস্ট প্রুভ ইট টু দ্য ম্যাক্স, শো ইট টু দ্য ম্যাক্স, এটাই আর কি। ওকে, নাইস। এখন আমরা যদি একটু স্পেসিফিক, রাইট, ইউনিভার্সিটি, ইয়োর সাবজেক্ট, হুম। অবভিয়াসলি Yeah. টোটাল যে গ্রাজুয়েশনের এক্সপিরিয়েন্সটা, ওকে, হোয়াট হুম। এভার ইউ লার্নড, সো টোটালটাকে আমরা জাস্ট ইন আ নাটশেল আপনার থেকে জানতে চাবো। তো ইয়াস, সো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সো নটরডেম থেকে যখন ইউনিভার্সিটি অফ রচেস্টারে গেলাম, আমার মেজর ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড আমি ওইটা দিয়ে শুরু করছি, এন্ড ওইটা দিয়ে শেষ করছি। মানে অনেকে আছে যে মেজর সুইচ করে, বা দে এক্সপ্লোর ডিফারেন্ট ফিল্ডস, হুইচ ইজ টোটালি ফাইন, অনেকেই করে। আমিও একবার কনসিডার করেছিলাম যে আসলে মেজর সুইচ করব কিনা, বাট করা হয়নি আলটিমেটলি, এন্ড আই ডোন্ট রিগ্রেট দ্যাট এট অল। সো শুরু করেছি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে। সো এখানে জাস্ট জাস্ট ফার্স্ট 2 years আর লাইক অল দ্য বেসিক স্টাফস ইউ ক্যান থিঙ্ক অফ, লাইক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যান ত্যান, অমুক তমুক। এন্ড দেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে কিছু সিলেক্টিভ সাবজেক্ট থাকে, যে আপনি যদি এইটাতে স্পেশালাইজ করতে চান, ফর এক্সাম্পল আপনি যদি এখন আইসি ডিজাইনে স্পেশালাইজ করতে চান, তাহলে ইউ টেক দিস কোর্সেস। আর আপনি যদি সিগন্যালসে স্পেশালাইজ করতে চান, ইউ টেক দিস সাবজেক্টস। সো আমার স্পেশালাইজেশন ছিল হচ্ছে হলো আইসি ডিজাইনে, বিকজ ফর সাম রিজন ওই কোর্সগুলোতে আমার গ্রেড মোটামুটি ভালো আসতো, এন্ড পড়তেও ভালো লাগতো। সো ওইটাই ইভেন্চুয়ালি করলাম। এন্ড থার্ড ইয়ার শেষে হচ্ছে হলো একটা ইন্টার্নশিপ করলাম একটা কোম্পানিতে, নাম অ্যানালগ ডিভাইসেস। সো ওইখানে ইন্টার্নশিপ করার পরে মনে হলো যে যেটা পড়ছি, বা যেটা 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 মানে কমপ্লিট করার চেষ্টা করতেছি, সেই জিনিসটা মেক সেন্স, and I see myself doing that for a really long time. So তখন just solidified myself যে ঠিক আছে, লাস্ট সেমেস্টারে, লাস্ট ইয়ারে আই গেস, ইভেন তো বেশি কোর্স নেওয়া লাগে না, বিকজ অবভিয়াসলি বাই দ্য টাইম ওই সময় অনেকে, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস সব মোটামুটি শেষ করে ফেলে। সো লাস্ট একটা দুইটা সেমেস্টার মোটামুটি হালকা পাতলাই থাকে। সো ওই সময় জাস্ট একটা দুইটা কি বল সিলেক্টেড কোর্স নিয়ে জাস্ট জাস্ট গ্রাজুয়েটেড। এন্ড আমার বোধহয় ফল হচ্ছিল আমাদের দুইটা সেমেস্টার, ফল এন্ড স্প্রিং। সো লাস্ট সেমেস্টারের আগের সেমেস্টারে, অথবা লাস্ট সেমেস্টারে, আমার সঠিক খেয়াল নাই। সো ওই সময় হচ্ছে হইলো এই যে চাকরির ইন্টারভিউ, অ্যাপ্লিকেশনস, এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো শুরু হইলো। তো তখন জাস্ট জাস্ট যখন যেহেতু জবও ওইখানে কনফার্মড হয়ে গেছিল, সো তখন আর কি অত একটা পাত্তা দেই নাই পড়াশোনা। সো জাস্ট টাইমলি গ্রাজুয়েট করে বের হয়ে গেছি এই। ওকে, সো কোয়ালকম কি আপনার ফার্স্ট জব আই মিন, আফটার ইন্টার্নশিপ? yeah, after internship, yes, Qualcomm is my first job. Yeah. Okay, that's nice. So as Yeah. আমরা এটা দিয়ে স্টার্ট করছি যে ইউ আর ওয়ান অফ দ্য Hmm. ইয়াংগেস্ট বাংলাদেশিস যে Yeah. কোয়ালকম এক্সপিরিয়েন্স করছেন আদার থিংস। সো এখন আমরা একটু চলে যাব ফর সাম সাজেশনস, রাইট? যে Mhm. 2017 থেকে এই পর্যন্ত আপনার জার্নিটা 6 বছর অর অ্যাবাভ, ইউ হ্যাভ লার্নড আ লট অফ থিংস। সো Thanks. ইয়াং যে স্টুডেন্টসরা আজকে আমাদেরকে দেখতেছে, or স্পেসিফিকলি আপনাকে দেখতেছে, সো হোয়াট উইল বি ইয়োর সাজেশন যে আপনার মতোই কেউ যদি নিজেকে এভাবে প্রিপেয়ার করতে চায়, হাউ শুড দে গেট স্টার্টেড? আচ্ছা, সো
অ্যাজিউমিং যে ওরা হচ্ছে হলো এখন obviously the Yeah, audience is gonna be broad, হ্যাঁ, সো right. অ্যাজিউম যদি করি যে তারা at least 9-10 এ পড়ে বা 9-10-11-12 এরকম কোনো একটা ক্লাসে পড়ে, তাদের জন্য মেবি সাজেশনটা সুইটেবল হইতে পারে, বিকজ কেউ যদি Right. ক্লাস 5-6 এ পড়ে, it doesn't make any sense for them to absorb all these things. সো আচ্ছা, সো ওইরকম ব্যাকগ্রাউন্ড যদি কেউ থাকে, তাহলে আমি বলবো যে আসলে ডিসাইড করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট যে তুমি আসলে কি করতে চাও। হ্যাঁ, আমি সবসময় বলি যে আমি আমি যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি বা আমার যে ফ্রেন্ডরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে, মানে এরকমই যে করতে হবে এই ট্রেডিশনাল ওয়েতেই যে আসতে হবে, ইটস নট নেসেসারিলি ট্রু। ইউ ক্যান ডু হোয়াট এভার অ্যাজ লং অ্যাজ ইউ আর গুড অ্যাট ইট অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইট মেক্স মানি, দ্যাটস ইম্পর্টেন্ট। সো এখন এখন ওইটাই বলবো যে যদি লাইক কোন একটা ডিসিশন যদি কেউ নিয়ে থাকে, স্টিক টু দ্য ডিসিশন। যে ডিসিশনটা কখনো সুইচ করাটা আসলে, ইফ ইটস নট দ্য পারফেক্ট টাইম, এটা আসলে আইডিয়াল হয় না সব সময়। এন্ড আমি অনেক কিছু জেনারেলাইজ করেই বলতেছি, এক্সেপশনস থাকবে, এন্ড এক্সেপশনের কথা আমি বলতেছি না। সো যেটা আমি এক্স্যাক্টলি ইমপ্লাই করছি সেটা হচ্ছিল, ফর এক্সাম্পল ক্লাস 11 বা ক্লাস 12-এ যদি কেউ ডিসাইড করে যে ঠিক আছে আমি এখন আহ, দেশের দেশে থাকবো না, আমি এখন বাইরে গিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, স্টিক টু দ্যাট। এখন মিড ওয়েতে তুমি যদি গিয়ে সুইচ করা যাচ্ছে না, আই চেঞ্জ মাই মাইন্ড, এখন আমি বাংলাদেশে থাকবো, সো দ্যাট ওয়ে ইউ ক্যান্ট রিয়েলি ব্যালেন্স থিংস আউট, হ্যাঁ। সো হোয়াট এভার ডিসিশনস ইউ টেক, জাস্ট স্টিক টু দ্য ডিসিশনস ইউ হ্যাভ মেড, সো দ্যাট যে যে রিপারকাশনস বা ইভেন্চুয়ালি যে জিনিসগুলো আসবে তোমার দিকে, ইউ টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অন ইউর সেলফ। যে ঠিক আছে আমি এই ডিসিশন নিয়েছিলাম, এরকম হয়েছে, গুড অর ব্যাড, আই ডোন্ট নো, আই ডোন্ট, ইট ডাজন্ট ম্যাটার, বাট আই এম লায়াবল এন্ড অর আই এম রেসপন্সিবল ফর দ্যাট। সো দিস ইজ ওয়ান অফ দ্য সাজেশনস যেটা আমি প্রবাবলি আই গেস এখন ইয়াঙ্গারদেরকে বলতে পারি, হ্যাঁ। সো Okay. there is that. Okay, so আমরা অলমোস্ট আমাদের কনভারসেশনের এন্ড এর দিকে চলে আসছি, and we will just হুম, cover একটা অথবা দুইটা কোয়েশ্চেন্স। সো sure, এখানে yeah. as I was observing you, টোটাল প্রসেসটায় রাইট যে ক্ল্যারিটি আপনার জন্য খুব বড় একটা রোল প্লে করছে। Okay, so always you were more or less clear about what you are going to do, what's next. হুম, So এই ক্ষেত্রে যে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করা, because I will obviously say this is also a skill to make your own decisions, stick with yeah. that. Okay, যে what হুম। will be the outcome, আমি responsible for that. So এই যে মাইন্ডসেটটা, or if we talk about these kind of skills, so how did you develop that, or this is That's a very that's a very good observation actually. So yes, true. So আমি পার্সোনালি ফর মাইসেলফ, আমি অ্যাটলিস্ট a couple of years ahead আমি প্ল্যান করে রাখাটা পছন্দ করি। আদারওয়াইজ আমার কাছে কেন জানি খুব সবকিছু খুব পয়েন্টলেস লাগে। যে আচ্ছা যদি আমার একটা গোল না থাকে, আমার যদি একটা এম না থাকে, এভরিথিং হোয়াট আই এম ডুইং অন এ ডেইলি ডে টু ডে বেসিস ইজ pretty worthless. মানে ফর এক্সাম্পল এখন one of my goals is probably to get promoted next year or whenever, right? So I will work on that. সো এখন যদি এরকম কোনো গোল না থাকে, বা শুধু শুধু ওয়ার্ক পেসে না, লাইক পার্সোনাল লাইফেও তো অনেক গোল থাকতে পারে, এটা ওইটা থাকতে পারে। সো ওই জিনিসগুলো আর কি, ইফ ইটস নট প্ল্যান্ড আউট, দেন আই ডোন্ট নো হোয়াট আই এম ওয়ার্কিং ফর, হ্যাঁ। সো ওই ওই জিনিসটা আর কি ফর মি পার্সোনালি, এন্ড আমি জানি না এটা আসলে অ্যাডভাইস হিসেবে দেওয়া উচিত কিনা, ইট ওয়ার্ক ফর মি। যে যদি অ্যাটলিস্ট নেক্সট কয়েকটা বছর, ফর মি লাইক 3 to 5 ইয়ার, যদি একটা একটা ভিশন থাকে যে এটা এটা করবো, এটা এটা করার চেষ্টা করব, তাইলে ইউ ক্যান প্ল্যান ইউর টুডে ডিপেন্ডিং অন টুমরো, হ্যাঁ। সো এই এই জিনিসটা হচ্ছে হলো, আই ফিল লাইক অনেক সময় কাজে দেয়, হ্যাঁ। সো সো দের ইজ দ্যাট। আচ্ছা, সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সো দ্য সেকেন্ড পার্ট টু ইউর কোয়েশ্চেন ইজ লাইক what happens if your plan A fails, তাই না? সো এটা এটা অবভিয়াসলি যদি মানে ইটস অ্যান এক্সটেনশন অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, যে যদি আমি একটা লং টার্ম প্ল্যান করে রাখি, লাইক হেড আমি প্ল্যান করলাম, তাহলে আসলে মানে যদি একটা ইস্যু কাজ না করে, বা হোয়াট ইফ ইট ডাজন্ট গো ইউর ওয়ে, তখন আসলে কি করা যায় বা কি করা উচিত। আই গেট ইট, এন্ড এটা মোস্ট অফ দ্য টাইমই হয় যে প্ল্যান এ ইউজুয়ালি কাজ করে না। সো যেটা আমি করি যে লাইক আমার একটা প্ল্যানের একটা ব্যাকআপ প্ল্যানও সবসময় রেডি রাখা লাগে, মানে প্ল্যান বি, প্ল্যান সি, হোয়াট এভার, অনেকের তো প্ল্যান ডি, ই, এফ, জি পর্যন্ত থাকে, হোয়াট এভার। সো অনেক সময় এরকম হইতে পারে যে ঠিক আছে আমি যেটা চিন্তা করতেছি, যে যে এক্সাম্পলটা ফার্স্টে দিলাম, যে ঠিক আছে আমি হচ্ছে হলো এখন প্রফেশনাল লাইফে আমি একটা প্রমোশন এক্সপেক্ট করতেছি, হইলো না, দেন হোয়াট? So ওইটা যদি না হয়, তখন how will you adjust your today so that you can still tackle the setback, হ্যাঁ। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। এন্ড দেন যখন আপনি আসলে একটা
ahead of your time কিছু প্ল্যান করার চিন্তা ভাবনা করবেন, তখন এই জিনিসটা মানে ন্যাচারালি আসে যে ঠিক আছে, যদি এটা না হয় তাহলে আসলে কিভাবে কি করা যায়। যে এখন যদি আহ, একটা এক্সাম্পল দেওয়া যায়, বাট আমি জানি না এটা কতটা ভ্যালিড হবে। কেউ যদি একটা বাসা কিনে ফর এক্সাম্পল, এন্ড দেন ও এক্সপেক্ট করতেছে ঠিক আছে 3 বছর পরে এখন মর্গেজ ইন্টারেস্ট রেট কমে যাবে, এন্ড দেন এটা কমলো না, এন্ড দেন হোয়াট ডু ইউ ডু, তাই না? সো অবভিয়াসলি ব্যাকআপ প্ল্যানস আর ইম্পর্টেন্ট। এন্ড আই থিঙ্ক যদি কেউ অ্যাহেড প্ল্যান করার চিন্তা করে, দে শুড ডেফিনেটলি কনসিডার যে কোনো একটা ব্যাকআপ রেডি আছে কিনা, বা একটা বা একাধিক ব্যাকআপ রেডি আছে কিনা। Okay, so professional এবং personal life এর ব্যাপারে that will be the last discussion for sure. যে all of the decisions, যে total processটায় যে decision গুলো make করা হয়, so do you do all on your own or you seek help? বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে এটা কাজ করে, কারোর জন্য ফ্যামিলি মেম্বার্স, কারোর জন্য সিনিয়র্স। সো টোটাল প্রসেসে what is the role of them, if you please share? For me personally, like I'm being honest, like for me personally, like আমার লাইফে যত মেজর ডিসিশনস আমি নিছি, ফর এক্সাম্পল, এখন মেজর আসলে মেজর ডিসিশন কিভাবে ডিফাইন করা, মানে এনিথিং দ্যাট হ্যাজ মেজর ইম্প্যাক্ট ইন মাই লাইফ, হ্যাঁ। সো ওগুলা সবগুলাই মোটামুটি আমি নিজেই নিছি, হ্যাঁ। এমন না যে আসলে কারো থেকে কনসাল্ট করে অন্যরা কি বলছে ওদের কথা শুনে আমি নিজের ডিসিশন নিছি, এরকম কখনো হয় নাই। মানে ওর আই গেস হইলেও আমার অত অত একটা বেশি খেয়াল নাই, বাট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে obviously I had something set up on my mind already, and then আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে hey what do you think of this, if it's positive, then obviously আমার enthusiasmটা বাড়ে যে ঠিক আছে তাহলে তো এটা করতেই হবে। If it's negative, then you try to think যে সে কি আসলে লজিক্যাল কোনো কথা বলছে কিনা, হ্যাঁ, that can be your friend or seniors or parents or siblings whatever। So ওই জিনিসটা আর কি মাঝে মাঝে আমি ঘাটায় দেখতাম, বাট আই থিঙ্ক মেজর ডিসিশন তো আমার লাইফে অবভিয়াসলি আই এম স্টিল ইয়াং, সো মেজর ডিসিশনস লাইফে অল্প কয়েকটাই ছিল। সো ওই জিনিসগুলো আসলে আই উড সে যে আমার ডিসিশন গুলো আমি নিজেই নিয়েছি যখনই নিয়েছি, এন্ড আই ডোন্ট রিগ্রেট মেজরিটি অফ দ্য ডিসিশনস আই টুক। ইটস জাস্ট হোয়াট ইট ইজ, ইটস আ পার্ট অফ লাইফ, গুড অর ব্যাড, ইটস জাস্ট পার্ট অফ লাইফ। Okay, thank you for the whole discussion. And এখন অফ আমরা একটু কোর্স। স্টোরিজ এর ব্যাপারে অবভিয়াসলি কথা বলবো, যে আমাদেরকে কিভাবে জানা, আপনার স্টোরি or your suggestion or conversation আমরা যেটাই কনসিডার করি, it will obviously reach a lot of people. Okay, for youngsters it will be inspiring as well. So we want to know something about short stories from you. Sure. আচ্ছা, okay, so sure. So short stories, as I was mentioning, short stories এ ফেসবুক পেজটা আমি রেগুলারলি ফলো করি, এন্ড আমি জানি যে একটা ফেসবুক গ্রুপ আছে, বাট আমি ফেসবুকে খুব একটা বেশি অ্যাক্টিভ না। মানে মানে এই গ্রুপ এন্ড এটা এন্ড ওইটা আমি জাস্ট র্যান্ডম স্ক্রল করি মাঝে মাঝে, এই যে শর্টস দেখি বা এটা ওইটা দেখি। সো গ্রুপের সাথে আমি অত একটা ইনভলভ না। এন্ড আপ আনটিল দিস উইক আমি জানতাম না যে ইউটিউবে একটা চ্যানেল আছে। সো that's good to know যে you guys are in all the different platforms, spread it out and whatnot. সো শর্ট স্টোরিজ আই থিঙ্ক আমি দেখি কত 1 বছর, 1-1.5 বছরও হইতে পারে, 1.5 বছর হয়তো বা হবে না, 1 বছর হইতে পারে। And it was just one of the random pages that just came up, like, like sharing some interesting story, and then I just saw it, reacted to it, and followed the page, and then just regular stories came up, and just regular interaction I feel like, and মানে এমন না যে I've been genuinely involved or have been a fan of it, but I'm pretty sure the work you guys are doing are very good, very inspiring for a lot of people. যেরকম আমার সাথে কথা হচ্ছে, আই ফিল লাইক যদি একটা দুইটা আমার কথা যদি কেউ যদি তাদের জীবনে কাজে লাগাতে পারে বা কার যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, দ্যাটস গুড। সো whatever you guys are doing are definitely for a good cause, and happy to support in any way, shape, or form. So that's good. Keep it up. Um, good luck to you guys, obviously, 100%. Okay, thank you so much, and that will be obviously the end of the conversation, and hope to see you soon. Thank you. Of course.